বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু হিংস্র নয়। যারা বিদেশি রয়েছে এবং নন মুসলিম কমিউনিটি তাদেরকে টার্গেট করে এই হামলাটা পরিচালনা করেছে। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। অভিযানের ক্ষেত্রে সেখানে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলিও হয়, কিন্তু তারা থেমে নেয়, এই সংগঠনটিকে আবার সংগঠিত করার চেষ্টা করছে। দু 2016 সালের 1 জুলাই শুক্রবার ইফতারের পর রাত 9:20 গুলশানের হোলি আর্টিজান নামে একটি রেস্টুরেন্টে, যেখানে সবচেয়ে বেশিরভাগ মানুষই যারা সাধারণত ওখানকার বনেদি এবং বিদেশি দূতাবাসের কূটনীতিকরা, বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন, তারা সেই রেস্টুরেন্টটি হোলি আর্টিজানে নিয়মিত তারা যান এবং সেখানকার বেকারের যে খাবারগুলো, সে খাবারগুলো খুবই পছন্দ করেন এবং তার কারণে প্রতিদিনকার মতো সেই 2016 সালের 1 জুলাই সেখানে কয়েকজন বাংলাদেশি সহ বিদেশি দূতাবাসের, বিদেশি বিভিন্ন সংস্থায় কর্মরত কিছু ব্যক্তিরা তাদের ডিনারটি সারছিলেন। ঠিক তখনই কয়েকজন যুবক সেখানে হামলা চালায়, বন্দি করে ফেলে সবাইকে। এবং এই সংবাদ সারা শহরে যখন ছড়িয়ে পড়ে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পুরো দেশে, দেশ থেকে দেশের বাইরে একটা হইচই মেতে যায় যে কয়েকজন জঙ্গি সেখানে প্রবেশ করেছে এবং যারা বাংলাদেশে বিদেশিরা কর্মরত রয়েছেন তাদেরকে অ্যাটাক করেছে, তাদেরকে জিম্মি করেছে। টনক নড়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে এগিয়ে যায় বনানী থানা পুলিশ, গুলশান থানা পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই বনানী থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল মিস্টার সালাউদ্দিন, তিনি বুঝতেই পারেননি যে সেখানে আসলে জঙ্গি হামলা বা জঙ্গিরা সেখানে অবস্থান নিয়েছে। তার উপর গ্রেনেড চার্জ করা হয়, তিনি আহত হন, পরবর্তীতে তিনি মারা যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা বনানী থানা, এরপরে র্যাব, ডিএমপি, সোয়াট এবং যতগুলো সংস্থা রয়েছে একে একে সবাই সেখানে যেতে শুরু করে। যেই সংগঠনটি এই হামলায় অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে নব্য জেএমবি এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম জঙ্গি সংগঠন। যদি আমরা জঙ্গি সংগঠনের নেচার অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এটি ছিল সবচেয়ে ফেরোসাস। সবাই জঙ্গিদের নিবৃত্ত করবার চেষ্টা করে, সবাই চেষ্টা করে সেখানে যারা আটক রয়েছে, বন্দী রয়েছে, যাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, কি করে তাদেরকে উদ্ধার করা যায়। এবং পরবর্তীতে যারা জঙ্গিরা সেখানে কয়জন ছিল ততক্ষণ পর্যন্ত বাইরে কিন্তু তেমন তথ্য আসেনি, কয়জন ছিল, তাদেরকে কি করে গ্রেফতার করা যায়, এমনটা চেষ্টা করছিলেন বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্দিষ্ট কোনো ন্যাশনালিটি কিংবা নির্দিষ্ট কোনো দেশকে তারা টার্গেট করেনি, তারা করেছে যে যারা বিদেশি রয়েছে এবং নন মুসলিম কমিউনিটি তাদেরকে টার্গেট করে এই হামলাটা পরিচালনা করেছে। আসলে এটি বাংলাদেশের প্রথম ছিল এমন একটি ঘটনা, এমন একটি নৃশংস ঘটনা, এমন একটি হামলার ঘটনা যার জন্য প্রস্তুত ছিল না অনেক ক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ফেস করতে, এই জাতীয় ঘটনাকে ফেস করতে আসলে অনেকটা প্রস্তুত ছিল না, যার কারণে যে বাহিনীর যে সদস্যরাই গেছে পরবর্তীতে তারা সেখান থেকে অনেকটা নিজেদেরকে সেভ করে নিয়ে এসে ঘেরাও করে রাখে যে এটির আসলে একটা কিনার হওয়া দরকার। সবগুলো চ্যানেলে লাইভ টেলিকাস্ট, সবগুলো মিডিয়ায় লাইভ টেলিকাস্ট, সবগুলো পত্রিকা, অনলাইন সাংবাদিক দিয়ে গিজগিজ করে ফেলেছে পুরো হোলি আর্টিজানের যে সারাউন্ডিং যত ওই দূতাবাস এলাকায়, পুরো এলাকাটি। এবং রাত 9টা এবং 9:30টার পর থেকে আসলে পুরো গুলশান এলাকা শুনশান, নিরাপত্তা। শুধু একটি জায়গায় শত শত মানুষের ভিড়, একটি জায়গায় হাজার হাজার মানুষের ভিড় এবং পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে যারা যুক্ত ছিল সারা দেশের, শহরের, এই রাষ্ট্রের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবার টেনশন একটা, কি করে এই জায়গা থেকে জিম্মিদেরকে উদ্ধার করা যায়। তথ্য পাচ্ছিল এখানে কয়েকজন বিদেশি রয়েছে
আমরা নিয়মিত তথ্য পাচ্ছিলাম, আমিও সেখানে ছিলাম। 2016 সালের 1 জুলাই রোজার দিন ছিল, আমিও সেখানে ছিলাম, সারা রাত ছিলাম, টেনশন, লাইভ হচ্ছে সকল চ্যানেলে, আমি নিজেও 71 টেলিভিশন লাইভ দিচ্ছিলাম, কি ঘটনা ঘটছে সেখানে। আসাদুজ্জামান মিয়া ছিল ডিএমপি কমিশনার, তিনি সাংবাদিকদের ব্রিফ করছেন যে একটু দূরে থাকুন। র্যাবের ডিজি ছিল বেনজির আহমেদ, তিনিও সাংবাদিকদেরকে বলছিলেন আপনারা একটু দূরে থাকুন, তারা চেষ্টা করছে। এর মধ্যে চার্জ ভিতর থেকে, অলি আর্টিজানের ভেতর থেকে গ্রেনেড চার্জ করা হচ্ছে, বাইরে অনেক পুলিশ সদস্য, র্যাব সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত তারা অনেকে আহত হয়েছেন। অনেক আহত হয়ে পার্শ্ববর্তী যে হলি আর্টিজানের পাশে যে হাসপাতাল সেখানে ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। একটা ভয়ঙ্কর একটি পরিবেশ বিরাজ করছিল। সারা রাত এই টেনশন, কি করে ভেতর থেকে লোকজনকে উদ্ধার করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে এক একজন এক এক কৌশল নিচ্ছিল এবং সমন্বিত কৌশলের মাধ্যমে চেষ্টা করছিল যে আসলে কি করে ওখান থেকে যারা জিম্মি হয়ে আছেন তাদেরকে উদ্ধার করা যায়। কিন্তু পরবর্তীতে যখন ভোর হয় 7টা সাড়ে 7টার দিকে অপারেশন থান্ডারবোল্ট, বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্যারা কমান্ডো ইউনিট মাত্র 12 থেকে 13 মিনিটে একটি অভিযানে যারা সেখানে হামলা চালায় তাদেরকে নিবৃত্ত করে এবং বাধ্য হয় সেখানে, যেহেতু তারা সারেন্ডার করবে না এবং জিম্মিদেরকে উদ্ধার করবার একটা বিষয় ছিল, আসলে সেখানে অভিযান চালায় এবং অভিযানে সম্ভবত একজন ছাড়া আর সকলেই মারা যায়। হলি আর্টিজানের ঘটনা এখন পর্যন্ত আমরা যতদূর জানি মারা গেছে ইতালির 9 জন, জাপানের 7 জন, বাংলাদেশের সব মিলিয়ে আর কি 7 জন, ভারতের 1 জন। বাংলাদেশের 7 জন বলতে এই জঙ্গিরা আসলে যারা ছিল তারাই ছিল বাংলাদেশে মোট 28 জন ওই ঘটনায় মারা যায়। যারা জঙ্গি হামলা করেছিল তারা কিন্তু সেখান থেকে ভেতরে বসেই আইএসের যে একটি অনলাইন পত্রিকা আমাকে কিন্তু সেখানে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই ছবিগুলো দিচ্ছিল। আমাক থেকে আমরা বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমের কর্মীরা বিভিন্ন মাধ্যমে তথ্য পাচ্ছিলেন যে আসলে ভেতরে কি ঘটনা ঘটেছে। পরবর্তীতে যখন অপারেশন থান্ডারবোল্ট হয়, সে থান্ডারবোল্টে নিব্রাস ইসলাম জঙ্গি, রোহান ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, খায়রুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে 5 জন নিহত হয়। পরবর্তীতে আকাশ নামের এক বাবুর্চিকে বলা হয়েছিল যে সে সম্ভবত জঙ্গি হামলার সঙ্গে সে যুক্ত ছিল, কিন্তু আসলে চার্জশিট থেকে এই যে একজন বাবুর্চির নামটা পরবর্তীতে বাদ দেওয়া হয় যে আসলে সে ভিকটিমই ছিল, সে আসলে সেই জঙ্গি হামলার সঙ্গে ছিল না। মোট 5 জন জঙ্গিকে সেই সময় আসলে একেবারে অপারেশনে নিহত করা হয়, নিবৃত্ত করা হয়, মানে একেবারে অপারেশনে তারা ব্রাশ ফায়ারের মুখে পড়ে। আসলে তারা সারেন্ডার করতে বারবার বলা হয়েছিল, সারা রাত বারবার বলা হয়েছিল, কিন্তু তারা সারেন্ডার করেনি। এই ঘটনায় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্স, মানে বিশ্বের সকল যে দেশগুলো, বড় বড় দেশগুলো সবাই নিন্দা জানায়, সবাই উদ্বেগ জানায় যে এই জাতীয় ঘটনা যে জঙ্গিরা আইএসের নাম ধরে যে জঙ্গিরা ঘটিয়েছে এই ঘটনাটি আসলে নিন্দা জানায়। বিদেশি যে কূটনীতিক মিশনগুলো রয়েছে সেই মিশনগুলো আসলে নিন্দা জানায় যে এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনা তারা কি করে করলো। আইএস আবার এর দায়ও স্বীকার করে। আইএসের তখন একটা তামাশা ছিল, তারা বলতো যে তাদের কোথাও কোনো শাখা নেই, তাদের কোথাও কোনো সহযোগী নেই, কিন্তু কোথাও ঘটনা ঘটলে তখন তারা দায় স্বীকার করে নিত যে এটা আমাদের লোকই করিয়েছে। মোট কথা হচ্ছে তারা ক্রেডিটটা নিত, কিন্তু যারা এই ঘটনা ঘটাতো তাদের দায় প্রথমে নিত না। এই ঘটনাটা কি হঠাৎ করেই ঘটেছে? আসলে তা না। 2016 সালের 1 জুলাইয়ের আগে কিন্তু সারা দেশে সেবায়েত হত্যা, পুরোহিত হত্যা, তারপরে যারা একটু প্রগতিশীল ছিল তাদেরকে দেশের বিভিন্ন জায়গায়, তারপরে আপনার তাবেলা সিজারকে হত্যা একেবারে গুলশানের ওই হলি আর্টিজানের পাশে, জাপানি একজনকে হত্যা করেছে রংপুরে। এই জাতীয় হত্যা করে করে এই জঙ্গিরা কিন্তু নিজেদের হাতটাকে একটু পরিষ্কার করেছিল। এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটিয়েছে 16 সালের 1 জুলাই, সেটি হচ্ছে যে তাদের একটা সমন্বিত, একটা কম্বাইন্ড অপারেশন, যেটি বাংলাদেশের ইতিহাসে জঙ্গি হামলায় একটা নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ থাকবে। এর পরবর্তীতে কিন্তু
বাংলাদেশে যতগুলো জঙ্গি ঘাঁটি ছিল, বাংলাদেশের ডিএমপি যে কাউন্টার টেররিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে একজন ব্যক্তির নাম প্রশংসা না করলেই নয়, মিস্টার মনিরুল ইসলাম, তিনি কাউন্টার টেররিজম ইউনিটে যখন ছিলেন তখন তিনি এই থান্ডারবোল্ট অপারেশনের পরে অনেকগুলো অপারেশন করেছেন যেখানে জঙ্গির হামলার আশঙ্কা থাকতে পারত বা যেখানে জঙ্গিরা আস্তানা গড়ে রেখেছিল তাদেরকে অন্য কোথাও হামলা করার আগেই কিন্তু মিস্টার মনিরুল ইসলামের নেতৃত্বে কাউন্টার টেররিজম ইউনিট অনেকগুলো অপারেশন চালায় এবং এখন বলা চলে যে বাংলাদেশে জঙ্গি অনেকটা নির্মূল। হ্যাঁ, ছিটে ফোটা তাদের সহযোগী, তাদের সমর্থন করে এমন কিছু লোক থাকতে পারে এখন পর্যন্ত, হয়তো টুকটাক দু একটা যারা মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ পাচ্ছে না, অনলাইন বা সাইবার ওয়ার্ল্ডে তারা ঘোরাফেরা করছে, নানানভাবে তারা চেষ্টা করছে তাদের কে আবার একটু জাগ্রত করবার জন্য। কিন্তু আসলে বাংলাদেশের অবস্থা সে আগের মতো, যে 2016 সালের 1 জুলাইয়ের আগের মতো এখন আর নেই। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্তত আর কোনো কিছু, আর কোনো বিষয় না হোক, এই বিষয়ে অত্যন্ত তৎপর, অত্যন্ত কান খাড়া যে এই জাতীয় ঘটনা কেউ যদি চিন্তাও করে তাকে দ্রুত যেন আইনের আওতায় আনা হয়, সেই বিষয়ে তারা চেষ্টা করছে। 2016 সালের 1 জুলাইয়ের পরবর্তীতে বিভিন্ন অভিযানে কিন্তু এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত 13 জন, তামিম চৌধুরী, মারজান, সারাউজ্জাহান, মানিক, বাশরুজ্জামান, তানভীর কাদেরী, তারেক রায়হান এবং ছোট রায়হান, তাছাড়া আটক হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সেখানে ছিল হলিউডিজনের ভিতরে হাসনাত করে, তাকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালের 23 নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল হলিউডিজন বেকারিতে জঙ্গি হামলার রায়ে 7 জনকে মৃত্যুদণ্ড দেন। এরপর সাজাপ্রাপ্ত জঙ্গিদের ডেথ রেফারেন্সে আসামি পক্ষের করা আপিলের শুনানি 30 অক্টোবর 2023 দিন ধার্য করা হাইকোর্ট। ওই রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় হাইকোর্ট। আমৃত্যু কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে রাস, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রকিবুল হাসান রিগান, মামুনুর রশিদ রিপন এবং শরীফুল ইসলাম খালেদ। এখনও কিন্তু তারা সেই আমৃত্যু কারাবাস ভোগ করছেন। বিজ্ঞ আদালত এই মামলাটির একটি যুগান্তকারী রায় প্রদান করে এবং আদালতের রায়ে সকলকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং একজনকে বেকসুর খালাস করা হয়। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। 16 সালের 1 জুলাই এরপর থেকে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেখানে জঙ্গিদের একটু হলেও আস্তানা, একটু হলেও কোনো শব্দ, একটু হলেও কোনো কিছু পেয়েছে, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছে বা অভিযান চালিয়েছে। প্রথমে তাদেরকে সারেন্ডার করতে বলেছে, যদি সারেন্ডার না করেছে তাহলে বাংলাদেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সেখানে অভিযান পরিচালনা করেছে। এবং এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সিটিটিসি এবং র্যাব, তারা কিন্তু জঙ্গি বিরোধী অভিযানে এখনও পর্যন্ত কান খাড়া রেখেছে। এবং বাংলাদেশে এই জাতীয় ঘটনা, হলিউডিজনে যে ঘটনাটি ঘটেছে 2016 সালের 1 জুলাই, এর পরবর্তীতে এই জাতীয় ঘটনা ঘটবার আপাতত কোনো ধরনের সুযোগ নেই। কারণ এটি বারবার বলছি যে বাংলাদেশ আসলে সেই অর্থে কোনো মৌলবাদী রাষ্ট্র নয়। এইখানে ধর্মভীরু লোকজন রয়েছে, কিন্তু একেবারে জঙ্গি মনোভাব পোষণ করে এই জাতীয় কোনো মনোভাবাপন্ন লোকজন বাংলাদেশে খুবই কম। আমাদের দেশে এখন যেটা প্রয়োজন, আমরা যেভাবে এখন সচেতন করা হচ্ছে নাগরিকদের, এবং অনেকখানি মানুষ বুঝতে পেরেছে এই ধরনের কর্মকাণ্ড দেশের জন্য, ধর্মের জন্যও মোটে ভালো নয়। এই জিনিসটা আমার মনে হয় আর মানে এইটার উপরেও যেন মানে সরকারের এবং বেসরকারি পর্যায়ে, মিডিয়া পর্যায়ে এটা যেন চাপটা থাকে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু হিংস্র নয়। এই যে নিব্রাস থেকে শুরু করে যারা যে 5 জন 2016 সালের 1 জুলাই যে আক্রমণটি করলো, যে হামলাটি করলো, যে এতজন বিদেশিকে মারল, বেশি ছিল ইতালিয়ান, তারপরে জাপানি, ভারতীয় ছিল 1 জন, এই যে মোট 20 জনকে এবং 2 জন পুলিশ কর্মকর্তা সহ মোট 22 জন যে নিহত হলেন, এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এই কারণে আসলে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা শীর্ষ কর্তারা, তারা কিন্তু সজাগ রয়েছেন। কিন্তু তারা থেমে নেই, তাদের
যে সকল সিম্পাথাইজার আছে বা যেই দু একজন বাহিরে ছিল বা গ্রেপ্তার হয় না এরকম যাদেরকে আমরা শনাক্ত করতে পারি নাই, তারা এই সংগঠনটিকে আবার সংগঠিত করার চেষ্টা করছে। কোনোভাবে আর বাংলাদেশের জঙ্গি কেন অন্য কোনো সন্ত্রাসীরা গা ঝাড়া দিয়ে উঠতে না পারে, সন্ত্রাস নির্মূলে বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও তৎপর এবং এখনও একাধিক।